নমস্কার, মাইক অ্যান্ড মাইন্ডে আপনাদের স্বাগত। আমাদের আজকের অতিথি রিয়া। রিয়া খুব পরিচিত নাম, রিয়া গান করে। আজকে আমরা রিয়ার সঙ্গে আড্ডা মারবো, জানবো অনেক কথা, গান, রাজনীতি, অনেক কিছু নিয়ে আমাদের আড্ডা হবে। স্বাগত রিয়া। থ্যাংক ইউ। তোর সঙ্গে আড্ডা তো আমি বহু মেরেছি, এখন ক্যামেরার সামনে আজকে আড্ডা মারছি। এটাই ব্যাপার। আর মানে ক্যামেরার সামনে আড্ডা প্রথমবার। হ্যাঁ, হ্যাঁ, মানে আড্ডা তো এর আগে আড্ডা বহুবার না মেরেছি। মারলে তো। হ্যাঁ, এসএফআই করার সময় আড্ডা, তারপরে আরো নানান আড্ডা। যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে যে একদম গানের কথায় আসি প্রথমেই। কেন গান নিয়ে, গান সংক্রান্ত বিষয়ে তো আমাদের বেশি কথা হবে, একদম গানের কথাতেই আসি। যে আমি তোর সঙ্গে গিটার বাজাই, দিগন্ত, আমরা পারফর্ম করি, নীলাব্জ, আমরা যে একসঙ্গে কাজ করেছি বা কাজ করি, আমরা সোকল পলিটিক্যাল গান আমরা হুম অনেক গিয়েছি বা হুম আমরা পারফর্ম করেছি অনেক। হ্যাঁ, তোর একটা রাজনৈতিক সত্তা, একটা শিল্পী সত্তা, তোর কি মনে হয় দুটো আলাদা না এক? মানে যখন গান করিস, আমি প্রতিবাদী গান বা রাজনীতির গান বা মানুষের গান, মানুষের ভাষ্য যেগুলো করিস, তখন কি মনে হয়, ডেফিনেটলি দুটো আলাদা এন্টিটি তো বটে, কিন্তু তখন কি মনে হয় যে দুটো আলাদা সত্তা? অ্যাজ এ আমি মিউজিশিয়ান পারফর্ম করছি শুধু, না আমার পলিটিক্যাল আইডেন্টিটিও আমাকে এই ক্ষেত্রে, গানটা আমাকে ওইভাবে পারফর্ম করতে উদ্বুদ্ধ করছে? এক তো হচ্ছে, এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। মানে রিসেন্টলি বা বেশ কয়েক মাস কয়েক বছর ধরেও, যবে থেকে আমাদের হাতে একটু বেশি নেট ব্যালেন্স এসছে বা একটু বেশি আমরা রিলস এর দিকে এগিয়েছি না, স্ক্রোল করার দিকে, একটা সিনেমার একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের একটা অম্পুরের একটা ভার্জন আছে, একজন আর্টিস্ট মাস্ট বি অ্যান পলিটিক্যাল এন্টিটি। এটা খুব এখন তো রিসেন্টলি আরো বেশি কেউই পলিটিক্যাল হতে কেউই পারে না। হয় না, এটা হয় না। এবার দুটো ব্যাপার আছে এখানে। এক, যে আমরা যে শিল্পটা যেটা ডেলিভার করছি, আমাদের যে আহ, মানে আমরা যেটা সামনে রাখছি মানুষের, এবার আমরা এটা কোথায়, কাদের জন্য, কিসের জন্য রাখছি, ডেফিনেটলি একটাই উত্তর আসে যে আমরা এটা সোসাইটির উদ্দেশ্যে রাখছি। এবার যখন আমরা একটা সোসাইটির উদ্দেশ্যে কিছু রাখছি, তখন সেটা রাজনৈতিক সত্তার বাইরে কখনোই হতে পারে না। আমি যেটাই রাখতে চাইবো, মানে যেই কথাটাই বলতে চাইবো, সেটা আলবাত মানে সমাজের কোনো একটা জায়গায় রাখতে গেলে, সমাজের উদ্দেশ্যে রাখতে গেলে, মানে ওটার কোনো এইরকম আলাদা আলাদা সত্তা করা যায় না। কেউ সেটা বলে দেয় যে আমি অমুক রাজনীতির পক্ষে, কেউ সেটা বলে না। এইটাই ফারাক, আর কোনো ফারাক নেই মাঝখানে। তাহলে তুই তোর রাজনীতির জায়গায় ক্লিয়ার, এবং তোর যে শিল্পী সত্তা সেই জায়গাও ক্লিয়ার, এবং স্বাভাবিক, সবারই ক্লিয়ার থাকা উচিত এই ক্ষেত্রে। আমরাও যেভাবে পারফর্ম করি, বা আমরা এই কথাটা বলেই দিই যে আমাদের নির্দিষ্ট রাজনীতি আছে। আমরা যখন গান বানাই হুম, তখন আমরা বলি। ওই তো তো ওই একই কথা, মানে কেউ সেটা ডিসক্লোজ করে, আমি ডিসক্লোজ করে দিই আমি লেফটিস্ট পলিটিক্স এর পক্ষে। অনেকে আছে যারা রাইটিস্ট পলিটিক্স এর পক্ষে, ডিসক্লোজ করে না, বা যারা লেফটিস্ট পলিটিক্স এর পক্ষে তারা ডিসক্লোজ করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটার সত্তাই দুটোর আলাদা হয়ে যায় এরকম হয় না, হতে পারে না। তুই গান তো বহু বছর করিস, কিন্তু তোকে আমি চিনি এসএফআই করতেছি, মানে আমি এসএফআই করার কয়েক বছর পরে তুই এসএফআই করা শুরু করিস। হ্যাঁ, এসএফআই করার অভিজ্ঞতা কেমন? এইটা খুব অদ্ভুত প্রশ্ন, মানে এসএফআই করার অভিজ্ঞতা কেমন। মানে এসএফআই জীবনে কি দিয়েছে, এসএফআই জীবনটাকে কিভাবে ভাবতে শিখিয়েছে, বা গান বাজনাটাকেও কিভাবে ভাবতে আমি শিখিয়েছে? কেমিস্ট্রির ছাত্রী ছিলাম। টুকটাক এখনো বাচ্চা কাচ্চাদের কেউ কারোর মানে প্রফেশনালি করি না, কিন্তু কখনো কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমার কাছে এসে বলে একটু বুঝিয়ে দাও কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে না, যখন পড়তাম, রিভার্সিবল রিয়াকশন, ইরিভার্সিবল রিয়াকশন পড়তাম। কিছু রিয়াকশন হয় যেটা একমুখী হয়, উভয়মুখী হয় না। এসএফআই এটা বুঝতে শিখিয়েছে যে রিভার্সিবল কিভাবে হতে হয়, মানে কি কি জিনিস কি কি ভাবে রিভার্সিবল হয়। মানে এসএফআই এর এই যে আহ, প্রশ্নটা একটা অদ্ভুত। এসএফআই এর প্রভাব, কেসিফআই এর প্রভাব আমার জীবনে খুব মানে এসএফআই রিভার্সিবল। করতে গেলে আমাদের প্রথম ক্লাস ছিল এসএফআই কি ও কেন। আজকের ডেটে দাঁড়িয়ে তোকে আমি জিজ্ঞেস করছি তোর জীবনে এসএফআই কি ও কেন? আমার জীবনে এসএফআই একটা রিভার্সিবল রিয়াকশন। অনেক কিছু
দেওয়া এবং অনেক কিছু নেওয়া, মানে হয়তো খুব এটার পরিমাপটা পার্সেন্টেজে দেখতে গেলে যে হয়তো দেওয়াটা খুবই কম, পাওয়ারটা অনেক বেশি। মানে পাওয়ার বলতে যে এসএফআই আমাকে ফ্যাক্ট একটা এই ছাত্র আন্দোলন করতে এসে, ছাত্র রাজনীতি করতে এসে আমি আমার মাইন্ড পেয়েছি। মানে এইটা ছোট থেকে বাড়িতে। ছাত্র রাজনীতি করবি এটা কবে ঠিক করলি? কেন ছাত্র রাজনীতি করবি বা রাজনীতি করবি এটা কেন ঠিক হলো? বাড়ির মেয়ে, আমাদের এই সকল সমাজ ব্যবস্থা বলতে যা বোঝায়, হ্যাঁ, মেয়েরা কেন রাজনীতি করবে? এমনি এই ডিসক্রিমিনেশন আছে। না না, হ্যাঁ, এই এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এই রাজ্যের যা মুখ্যমন্ত্রী, তারপরেও মেয়েরা কেন রাজনীতি করবে, এটা প্রশ্নটা খুব অদ্ভুত মানে প্রশ্ন। সোসাইটিতে আছে, মানে সম কাজে সম বেতনের দাবি যেমন আছে, হ্যাঁ, কিন্তু সোসাইটির বুকে দাঁড়িয়ে এই না না, প্রশ্নগুলো তো আছে। সোসাইটিতে শুধুমাত্র রাজনীতি করার ক্ষেত্রে না, মেয়েরা মানে এটা কেন প্রথম কথা করবে, হচ্ছে মেয়েরা রাজনীতি ওটা হ্যাঁ, কেন এটা কেন করবে, করবে, মেয়েরা সব সেটা কেন করাই করবে। করবে, এটা সব ক্ষেত্রেই হ্যাঁ, আছে। কেন কোনো ক্ষেত্রে খেলবে, নেই কেন এরকম না, এটা কেন করবে, খেলবে, রান্না কেন বান্না এটা করবে, করবে। এটাই ভালো। হ্যাঁ, বিশেষ করে এখন মনুবাদ যেভাবে আবার নতুন করে মানে বটেই সেটা, চাপিয়ে মানে না দিচ্ছে। এটা এটা না, এটা চাপিয়ে দেওয়াটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কোথাও সুপ্তভাবে থাকে, হুম, সেটাকে এখন এক্সকালেট করা হ্যাঁ, হচ্ছে, ট্রিগার খোঁচা মারা করছে। হচ্ছে, ট্রিগার করা হচ্ছে। তো না, ব্যাপার হচ্ছে যে রাজনীতি কেন, এটার একটা মানে অন্যরকম উত্তর আছে আমার। এটা একজনের এক্সাম্পল আমাকে একটা দিতে হবে। তো তুই চিনিস, আমার এক দাদু আছে, মানে উনি কোথাও গিয়ে এটা বলতে খুব পছন্দ করেন যে আমরা 3টে জেনারেশন রাজনীতির সাথে যুক্ত এবং সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত। এটা না আমার একটা পারিবারিক প্রভাব চিরকালই ছিল, থেকে এসছে। কিন্তু পারিবারিক প্রভাবটা সবকিছু হয় না সব সময়, এটা অনেক ক্ষেত্রে বোঝা যায়। আমি যবে ঠিক করি যে এসএফআই করব বা রাজনীতি করবো, এবং সেটা এসএফআই করব, সেটা একটা অন্যরকম গল্প আছে। ওটা 2010 সাল, মানে 6-7-এর পর থেকে তো বাংলার রাজনীতিতে খুব টালমাটাল হয়ে গেল। বিভিন্ন সময় আমার বাড়ির কয়েকজন ইউনিভার্সিটিতে পড়ে, তারা যাচ্ছে, তার কোনো বন্ধুরা এই আহ, মেদিনীপুর, হুগলি এসব অঞ্চল থেকে আসছে, তাদের এক এক রকম ভার্জন আসছে। আহ মানে খবরে এক এক রকম ভার্জন আসছে, এক একটা জায়গায় বাড়িতে যে পেপার আসে, মানে যেহেতু বাবা এই রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত, আহ, তো পেপার আসে, সেখানে দেখছি যে এক একটা করে এক একজন বামপন্থী কর্মীদের লাশ পাওয়া যাচ্ছে মেদিনীপুর ওই জঙ্গলমহল অঞ্চলে, ঝাড়গ্রাম, বেলটাপুর। ঝাড়গ্রামে, হ্যাঁ, মানে ওই জঙ্গলমহল অঞ্চলে এরকম শালকু সোরেনের মানে এরকম পচে গলে দেহ গেছে, মানে শরীর পচে গলে গেছে, আহ তুলতে পারছে না, গুলি চলছে স্কুলে, এইরকম একটা টালমাটাল সময়টা আমার অ্যাডোলেসেন্সের টাইম ছিল। মানে ওটা যেই সময়টা এই রাজ্যে এই রাজনৈতিক পট পরিবর্তনের একটা মানে স্ফুলিঙ্গটা শুরু হচ্ছে, সেই সময় না আমার লাইফের, সেই সময় আমার বয়ঃসন্ধির সময়। মানে বয়ঃসন্ধির সময়কালটা, মানে এটা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি একটা অদ্ভুত সময়। তো অনেক কিছু অ্যাডপ্ট করি আমরা, এবং আমাদের নিজস্বতা তৈরি হয় সেই সময়, অনেক কিছু অ্যাডপশন থেকে অনেক কিছু আমরা ছেড়ে দিই। তো সেই সময়টা যেটা হয়েছিল আমার এখনো স্পষ্ট মনে আছে, 2010 সাল। 2010 সালে খবর মানে টিভি চলছে, আমি তখন মাধ্যমিক দিয়েছি, 11-এ পড়ি। টিভি চলছে বাড়িতে, ছাত্র সংসদ নির্বাচনের ঝামেলার জেরে বা এদিক ওদিক এরকম কোনো ঝামেলার জেরে, এক্স্যাক্টলি আমার মনে নেই, ছাত্র সংসদ নির্বাচন সম্ভবত ছিল না, কিন্তু এইরকমই ছাত্রদের মধ্যে ঝামেলার জেরে এক হচ্ছে আশুতোষ কলেজে সৌভিক হাজরা বলে একজনের চোখে চোখে এসে একটা ইট লাগলো, তাতে তার মানে গল চোখটা গল করে নষ্ট দেখছি হয়ে যায়। চোখ থেকে নষ্ট হয়ে গেল, রক্ত পড়ছে। আর ঠিক সেই সময় আর একটা উইন্ডোতে ওই ইয়েরই মানে খবরের চ্যানেলের আর একটা উইন্ডোতে, দুটো উইন্ডো, আর একটা উইন্ডোতে দেখতে পাচ্ছি যে ওই আন্দুল কলেজে একটা ছোট একটা খাল বা একটা নদীর মতন কিছু আছে। রিপোর্টার বলছেন যে স্বপন কোলেকে মারা হয়েছে কলেজে, মেরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই রিক্সাটা ওই খালের পাশে, আমার এখনো মনে আছে, একটা ব্রিজ ছিল এরকম, ওই খালের পাশে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়, ফেলে আবার ওখানে মারা হয়, তো স্বপন কোলে মারা যায়। বাট এই একটা ঘটনা স্ট্রাইক করলো যে এই ছাত্র দলের এই রাজনৈতিক এই ছাত্রদের দলটারই ওপরে এই আক্রমণটা কেন হচ্ছে। তখন আমরা স্লোগান দিতাম, চোখের পাতা বন্ধ হলে হাজার খানেক স্বপন কোলে। এইগুলো আমি তখন শুনিনি, কারণ আমি তখন অ্যামেচার, মানে পিওরলি অ্যামেচার, মানে জানি না, মানে
একটা ব্যাপার ছিল যে আমাদের একটা শীট দ্বারা সত্যিই তৈরি হতো স্কুলে। আমি একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমাদের স্কুলের সিলেবাসের সেট আপ, বিশেষ করে বাংলা বইয়ের সিলেবাসের সেট আপ মানে যেরকম ভাবে ছিল, তাতে সত্যি আমাদের একটা সামাজিক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার পরিকল্পনা ছিল, এটা আমরা এখনো দেখে বুঝতে পারি। তো তখনও ওই রকম মানে শক্তপোক্ত চরিত্রও তৈরি হয়নি আমাদের, আমার তো তৈরি হয়নি। তো তখন মনে হলো এই ছাত্র সংগঠন, এটার লোকজনদের সাথে এরকম কেন হচ্ছে, এই ছাত্র সংগঠনের লোকজনরাই এরকম করে, এত ছেলে মেয়ে আছে, তারা পাল্টা চাইলে অনেক কিছু করে দিতে পারে, তারা যারা ইটটা মারছে, যারা ইট মেরেছিল সেই সময়, তাদেরকে চাইলে সেইখানে মানে এক সরকারি মানে একটা বামপন্থী দল তখন বর্তমান, মানে সরকার একটা বামপন্থী দল, বামপন্থী ছাত্রদের উপরে আক্রমণ, তারা চাইলে যা খুশি তাই করতে পারতো। কিন্তু মানে তাহলে এই তখন ওই ছোটবেলায় টিভিতে দেখে মনে হলো যে আমি করলে এই ছাত্র সংগঠনটাই করব, এবং শুধু এই ছাত্র সংগঠনটা করব না, এই ছাত্র সংগঠনটা তো করবোই, এসএফআই তো করবোই, করলেও সেটা আশুতোষ কলেজেই করব। মানে এরকম একটা ধারণা আমার তৈরি হয়েছিল, একটা বদ্ধমূল মানে পরিকল্পনা আশুতোষ তৈরি। কলেজ কেন? আশুতোষ কলেজ কারণ তার মনে হয়েছিল যে এই ছাত্র আন্দোলনের আঁতুড় ঘর। অ্যাকচুয়ালি আরো একটা ব্যাপার ছিল, আমার বাড়ির অনেকে রিলেটিভদের মধ্যে দু একজন তারা আশুতোষে পড়াশোনা করেছে, এবং তারা আশুতোষে কোনো না কোনো ভাবে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল, একজন সিআর, একজন কালচারাল সেক্রেটারি এরকম ছিল। তো আমার একটা ধারণা ছিল যে এসএফআই হয় আশুতোষেই, মানে আর কোথাও কি হয় আমি জানি না, কিন্তু এসএফআই হয় আশুতোষেই। তো এটার একটা অন্য আরো একটা ব্যাপার ছিল যে আমার কলেজে, নিজের কলেজের যখন আমি যে কলেজে পড়েছি সেই কলেজে যখন কাউন্সিলিং হয়, ফার্স্ট কাউন্সিলিং এ যখন আমার নাম ওঠে আমার ডিপার্টমেন্টে, আমি বাড়িতে বলিনি, কারণ আমি আশুতোষে পড়বো, আমি বাড়িতে বলিনি। তো আমার বাবার অফিসের এক কলিগের বৌদি, তিনি পড়াতেন আমার কলেজে। তো তিনি ফোন করে বলেন, আচ্ছা তোমার ওই কলিগের মেয়ে কি কলেজে ইয়েতে কাউন্সিলিংটা হয়ে গেছে ওনার? তো তিনি বলছেন দাঁড়াও জিজ্ঞাসা করছি, বলে বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে এরকম ওর কি তাহলে ভর্তি হয়েছে? বাবা বলছে ভর্তি? বাবা অবাক, বাবা বলছে ভর্তি? ভর্তি তো এখনো হয়নি, বলে তো এখনো লিস্ট বেরোয়নি। সেই কাকু তখন বলেন বাবাকে, না তো লিস্ট ফিস্ট তো বেরিয়ে গেছে, ও তো কাউন্সিলিং হয়ে গেছে। নিয়ে সেই ঘাট ধরে আমার ওই আশুতোষে পড়ার ইচ্ছা ওখানে স্থগিত রেখে আমার ওই ঘাট ধরে আমাকে ভর্তি করে দেওয়া হয় আমি যে কলেজে পড়েছি সেই কলেজে। তারপরে ওই কলেজ থেকে ছাত্র রাজনীতি করা, এবং এবং হ্যাঁ বটেই যে ওই স্বপন কোলের মারা যাওয়া এবং ওই রকম ঘটনা, সেই ঘটনাগুলোর জন্য আমাকে স্পেসিফিক্যালি এসএফআই করতে মানে কোথাও একটা আমার স্পেসিফিক্যালি এসএফআই করবো এই চিন্তাটা তৈরি হয়েছিল। আমরা এখন যখন লাইভ পারফরমেন্স করি, সেটা যে কোনো মঞ্চে হোক, এসএফআই তো আমাদের একটা নস্টালজিয়া, অনেক গান আমাদের ওই সময়কার, সেগুলো তো মানে আমাদের রিকল করে, বিভিন্ন সময় করি। আমরা রিসেন্টলি বলতেও বছর 3 আগে যখন কৃষক আন্দোলন হয়, হ্যাঁ, আমরা তখন একটা গান বানিয়েছিলাম, তুই আর নীলাব্জ গেয়েছিলি জামাইকান ফেয়ারওয়েলের প্যারোডি। হ্যাঁ, আমি তোকে অনুরোধ করব গানটা করার জন্য। আচ্ছা তুই বাজা, আমি করতে পারি। আমি পডকাস্টে এখন প্রশ্ন করছি, আমি না গিটার না, বাজাবো? আমি তো আর গিটার বাজাতে পারবো না, এটা তো সমস্যা, তাহলে আমাকে তো টেবিল চেয়ার বাজিয়ে গান গাইতে হবে, কিন্তু তার থেকে গিটারটা আছে যখন বাজিয়ে ফেলাই ভালো। যারা অন্ন যোগায় তার ভুখা পেট, আজ ফসলের দাম দেবে কর্পোরেট, তাতে নাই চলুক তার দিন যাপন, শাসক থাকবে চুপ, খুব পেয়েছে ভেট, সব ক্ষেত খামারে হোক বাঁচার গান, দাবি ছিনিয়ে নিতে আজ কবুল যান, এই সংঘাতে আজ একসাথে আছে দিন বদলের ডাক রাস্তাতে, ওরা মশাল জ্বালে, ওরা ডাক পাঠায়, ফসলের বুক চিরে কাস্তে শানায়, ওরা জবাব চায়, চায় ঘামের দাম, তাই ব্যারিকেড ভেঙে দিয়ে পথ বানায়, সব ক্ষেত
আমারে হোক বাঁচার গান, তাতে সামিল হোক সব হাট দোকান। এ সংঘাতে আজ একসাথে আছে দিন বদলের ডাক রাস্তাতে। এই গানটা আমাদের একটা নস্টালজিয়া। এই গানটা এখনো আমরা যে কোনো পারফরমেন্স যখন আমরা করি, আমরা এই গানটা তার মধ্যে রাখি কমন লিস্টে। হুম। আমি তুই নীলাব্জ হুম। যখনই, এখন দিগন্ত আমাদের সঙ্গে পারফর্ম করে। আচ্ছা, তুই তো অনেক দিন ধরে দেখছিস এই গান বাজনার যে চেঞ্জেসটা, আমরা যখন টুম্পা করেছি বা তার পরের গান বা তার আগের গান বা আমাদের সেই বিখ্যাত বিখ্যাত গণসঙ্গীত, অ্যাজ এ মিউজিশিয়ান এই প্রশ্নটা আমার তোর কাছে, এই যে গানের ধারা পরপর 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 পাল্টেছে, হুম। আজকে যে গান মানুষ শুনছে, এই জেনজি গানের ভাষ্য, তোর কি মনে হয় যে সেই গণসঙ্গীত গুলো এখনো আজকের জেনারেশন শুনছে, বা তাদের জন্য কিছু পাল্টে অন্যরকম গান করা উচিত, নাকি সেই গানগুলোর প্রাসঙ্গিকতা এখনো ততটাই রয়েছে? না, শব্দের প্রাসঙ্গিকতা সবসময় থাকে। হ্যাঁ, একদমই। শব্দের প্রাসঙ্গিকতা সবসময় থাকে। মানে শব্দ, যদি ভাষাটাই কেউ ভুলে না যায় তাহলে সেই শব্দের প্রাসঙ্গিকতা হুম। কখনো বদলায় না। এবার এখনো ওই কমরেড লেনিনের আহ্বান মনে হয় যে এখনো হ্যাঁ আছে তো, হ্যাঁ যে আছে গোটা পৃথিবীর যে অবস্থা, সেই শব্দগুলো তো এখনো শব্দগুলো, জীবন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাই, মানে রবীন্দ্রনাথ লিখে গেছেন 200 বছর আগে গান লিখেছেন। 200 বছর আগের শব্দ, কথা বলার ধরন, আজকের কথা বলার ধরন পাল্টেছে, কিন্তু এই একই প্রশ্ন যদি আমরা সমাজের কাছে ফেলে দিই, অন্য 5টা মানুষের কাছে ফেলি, যে মনে হয় যে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, রেড়ে করে দিয়ে আসবে সবাই মিলে। তো রবীন্দ্রনাথ যদি, মানে সেই সময় 200 বছর আগের গান আহ, তার প্রাসঙ্গিকতা আছে যখন, তাহলে 50 বছর আগের গানেরও প্রাসঙ্গিকতা থাকাটা খুব স্বাভাবিক। মানে ওই তো একই কথা, শব্দের প্রাসঙ্গিকতা থাকেই। কিন্তু একটা ব্যাপার বটে যে যেহেতু ভাষাটা বাংলা আছে, বা যেহেতু ভাষাটা হিন্দি আছে বা ইংরেজি আছে, যাই থাকুক না কেন, আহ, একটা সময়ের পরের পরের থেকে না মিউজিকের ধরনটা বদলেছে, এটা ফ্যাক্ট। ডেফিনেটলি সলিল চৌধুরী যেই সময় গান লিখছেন, আহ্বান শোনা আহ্বান যখন লিখছেন, বা হেইসাম আলো ধান লিখছেন যখন, তখন একদম হেইসাম আলো ধান বা তিতাং তিতাং বলে এই গানগুলো শুনলে আমরা বুঝতে পারবো যে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, সেগুলো সেই সময়কার খুব একদম প্রাইমারি ফোক ইনস্ট্রুমেন্ট, খুব একদম প্রাইমারি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে একটা তেভাগা আন্দোলনের গান যখন করছে, তার ইনস্ট্রুমেন্টেশন খুব প্রাইমারি করতে হয়। এবার আমার, আমি জেনজি নই, আমি মিলেনিয়াল, কিন্তু জেনজিদের কাছে তেভাগা আন্দোলনকে বোঝানো ইজ এ ডিফিকাল্ট থিং। কারণ তাদের না সেই ক্রাইসিসটা ফিল করতে হচ্ছে না, আমাকেও ফিল করতে হয় না, আমার কাছেও বোঝাটা খুব ডিফিকাল্ট থিং। কিন্তু আমার দাদু ফিল করেছে এই ক্রাইসিসটা। মানে আমার 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 ঠাকুরদা বা তার আগের জেনারেশন, তারা ফিল করেছে যে হ্যাঁ সত্যি, যে এই আহ, একটা এইরকম একটা মানে একটা গণ আন্দোলনের কেন হয়, যে ক্রাইসিসটা থেকে হয় খাবার না থাকা, নিজের মানে কাজ না থাকা, নিজের অধিকার না থাকা। তো এই ক্রাইসিসটা আমাদেরকে সত্যি ফিল করতে হয়নি। এবার ব্যাপার হচ্ছে কি, তাই জন্য এত প্রাইমারি বিষয় না হলেও, মানে এত প্রাইমারি ব্যাপারগুলোকে যদি আমরা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষে চিরকাল, যদি আমি এটাকে, যেহেতু মিউজিক অনেক ইভলিউটেড হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে, তো মিউজিক যদি আমি চেঞ্জ করে, মানে এটা আমি একদমই ট্যাবুর পক্ষে না, যে যেটা যেরকম ছিল সেটা সেরকমই রাখতে হবে। আমি যদি জেনজির মিউজিকের মতন, যদি জেনজিরা শুধুমাত্র গিটারে ভালো লাগে, একটা আরপিজিওতে ভালোবাসছে শুনতে, তাহলে আমি গাইবো আরপিজিওতেই কোনো গান, আমি গাইবো না, মানে তবলা নিয়ে গাইবো না, হারমোনিয়াম নিয়ে গাইবো না। যদি ইডিএম এ শুনতে ভালো লাগে, তাহলে আমি গাইবো ওটাই, মানে আমি ইডিএমই রেখে গাইবো। যদি আমি এটা কি, মানে এরকম একটা একটা ইডিএম করে যদি আমি একটা গোটাটাকে একটা মানে চতুর্দিকে সবার, মানে আহ, বাচ্চা কাচ্চা বা আমরাও এখন উই আর গোয়িং উইথ বিটস, আমরা বিট নিয়ে চলি, কানে দুটো হেডফোন দেওয়া থাকে, পুরো হেডসেট রাখা থাকে, ধুম ধুম করে বিট বাজছে, আমাদের খুব ভালো লাগে শুনতে। এটা যার যার চয়েস, তার উপর। এবার এই যার যার চয়েসের মতন করে আমাকে খাপ খাওয়াতে হবে বলে আমার মনে হয়। মানে একজন আর্টিস্ট হিসাবে কাজটা সেখানেই থাকে, যে তোমার যে কথা বলার, তোমার যে বলা কথাগুলো আছে সেটা তুমি পৌঁছাও কারোর কাছে। এবং কেউ যখন খুব
মানে অনেকে আছেন যেমন মানে অনুপম রায় আছে, অরিজিৎ সিং আছে, এরকম যারা রিসেন্টলি অনেক সিনেমা ফিনেমা বেরোচ্ছে, সিনেমার গান হচ্ছে। এত হাইপড কেন হয় গানগুলো? কারণ যেটা শুনতে চাইছে লিসনার, শ্রোতা যেটা শুনতে চাইছে সেটা আমি প্ল্যাটারে মানে দিতে পারছি, সেটা তারা প্ল্যাটারে দিতে পারছে। এবং এই যারা শুনতে চায় তাদের মানসিকতাকেও রিড করতে পারার এবং তাদের মতন করে, কারণ আলটিমেটলি তো আমি একটা আর্ট ফর্মকে একটা আর্ট ফর্মেই এসে ফেলছি। তো সেইটা করতে এই মানে এই এক্সপেরিমেন্ট করতে করতে অসুবিধা হওয়ার কথা বলে মনে হয় না। প্রাসঙ্গিকতা তো মানে নিশ্চয়ই আছে, এবং হয়তো প্রাসঙ্গিকতাটার গ্রহণযোগ্যতা হয়তো কোথাও তৈরি হতে পারছে না, বা কারোর কাছে তৈরি হচ্ছে। যার কাছে তৈরি হচ্ছে না তার কাছে তার মতন করে পৌঁছালে সেটা তার কাছেও প্রাসঙ্গিক হবে। একদমই তাই, তার মতো করে তার আমরা মতন করে পৌঁছে তার দিতে কাছে পারলেই পৌঁছালে, তার কাছে হ্যাঁ মানে প্রাসঙ্গিক হবে। আমাকে যদি কেউ এসে এখন মানে কোনো একটা কন্নড় ভাষায় গান করে তার প্রাসঙ্গিকতা বোঝানোর চেষ্টা করে, আমি তো কোনো মতেই বুঝতে পারবো না। মানে আমি খুব কষ্ট করে হলে ইংরেজিতে বুঝতে পারি, খানিকটা হিন্দিতে বুঝতে পারি, বাংলাতে বুঝতে পারি, কিন্তু কেউ যদি আমাকে এখন বলে মালায়ালি ভাষার একটা গানের প্রাসঙ্গিকতা তোমাকে বুঝতে হবে, আমি তার মিউজিকটা বুঝতে পারবো, তার শব্দের প্রাসঙ্গিকতা আমি কোনো মতেই বুঝতে পারবো না। তো কারণ আমার কাছে আমার মতন করে ওটা এসে পৌঁছচ্ছে না। একদমই তাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার গান বাজনার ক্ষেত্রে তো বটেই, আমার যতটুকু লেখা বা গান নিয়ে কাজ করা, এবং তোর গান বাজনার ক্ষেত্রে অনেকটা জুড়ে রয়েছে নিয়োগিস প্লেস। হুম। আমরা এখন যেখানে বসে এই পডকাস্টটা শুট করছি, এই নিয়োগিস প্লেস তোর কাছে মানে কতটা কাছের, কতটা ভালোবাসার, এবং নিয়োগিস প্লেস মানে কিভাবে ব্যাখ্যা করবি নিয়োগিস প্লেসকে? নিয়োগিস প্লেস মানে আমি দুটো, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে না যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, এটা আমার, এটা স্কুলে ছোটবেলায় প্রায় জিজ্ঞাসা করতো কি হতে চাও। আমি অনেক ছোট থেকে বলেছি আমি সিঙ্গার হতে চাই, কোনো সময় সায়েন্টিস্ট বলেছি, মানে এরকম হতে চাই। আহ, তো সিঙ্গারটা কনস্ট্যান্ট সবসময় থেকে এসছে। এবার আজকে গান গাই, মানে আমি গান গাইছি, প্রফেশনালিও গান গাই, আহ, নিজের ইন্ডিপেন্ডেন্টলি গান গাইছি। সিঙ্গার হওয়াটার ব্যাপারটা এখন নেই, মানে ওই সিঙ্গার তো, হ্যাঁ আমি কাজটাই তো করছি প্রফেশনালি, তো আমি এই কাজটাই করছি, তাহলে আমার আর নতুন করে সিঙ্গার হতে লাগবে বলতে লাগে না। কিন্তু যখন এখনো যদি আমাকে জিজ্ঞাসা করে যে মানে তোমার চাহিদা কি, আমার একটা চাহিদা আছে জীবনে, সেটা হচ্ছে আমাকে যেন কেউ জিজ্ঞেস না করে আমি কি করি। মানে আমার জীবনে আমি যাদের সাথে দেখা করব, আহ আমি এই ব্যাপ্তিটাই থাকতে চাই যেখানে তারা জানবে যে আমি গান গাই, আমাকে যেন কেউ জিজ্ঞেস না করে আমি কি করি। এই যে এই জার্নিটা, এই জার্নিটাই যদি আমি কখনো নিয়োগিস প্লেসকে মানে নীলাব্জকে আমি যদি কখনো ডিনাই করি তাহলে সেটা বেইমানি হবে। মানে আমি জীবনে আমার ওই ছোটবেলার ইচ্ছে বা ছোটবেলার অ্যাম্বিশন, লক্ষ্য, এটাকে অ্যাচিভ করার জন্য যে মানে আমার বাবা সব থেকে বেশি এক্সাইটেড ছিল আমাকে, মানে আমাকে গানের এই রাস্তায় হাঁটানোর ক্ষেত্রে, তারপরে যার সহযোগিতা আমি সব থেকে বেশি পেয়েছি এই জায়গায়, আহ, সেটা অবভিয়াসলি নীলাব্জ আর তুই। মানে অবভিয়াসলি মানে এই মানে এই তৈরি হওয়ার পেছনে বা আমি ভবিষ্যতে যা হব, বা ভবিষ্যতে যতটুকু যেভাবে যাই কাজ করব, ততটুকুতে এই আমার এন্টিটিটাই নীলাব্জ বা নিয়োগিস প্লেস থাকবে। নিয়োগিস প্লেসের মানে এই তো এই ঘরটায় আমি যখন থেকে দেখেছি তখন এই ঘরটাই এটা নীলাব্জতে থাকার ঘর ছিল। এই ঘরটা ওদের বেডরুম, বাইরেটা ওদের ড্রয়িং, একটা এইটুকু একটা খোপ ছিল, মানে একটা কাঠের এরকম একটা খোপ মতন একটা, সেই খোপে উঠে গাইতে হতো। তখন সদ্য একটা মানে জাস্ট এই একটা রেকর্ডিং এর কাজ শুরু করেছে, তা প্রপার রেকর্ডিং না এমনি। তো তখন থেকে ওই, এবং ডেফিনেটলি এই ক্ষেত্রে কিসের কাজ করতে আসতাম, কিসের গান করতে আসতাম সেটাও তো একটা ব্যাপার। করতে আসতাম এসএফআই এর গান, এসএফআই এর এই গানটা হবে, নীলাব্জকে বলছি ভাই এটা করবো চল, এটা বল, এটা করতে হবে একবার, এটা করব। তোই এবং ডেফিনেটলি এসএফআই। তো এই কয়েকটা আমার এই কেরিয়ার বা আমার এই প্রফেশনালিজমের পথটার ইনিশিয়াল প্রাইমারি কতগুলো এলিমেন্ট হচ্ছে, এলিমেন্টের মধ্যে এই কয়েকটা নিয়ে আমার এই জার্নিটা শুরু হয়েছিল।
আমরা মানে তুই আমি নির্লজ্জ, আমাদের যে কাজ, সেই কাজের মধ্যে অনেকগুলো কাজের মানে অনেকটা কাজ হচ্ছে আমাদের প্যারোডি, হুম মানে পার্টির প্রচারের জন্য বিভিন্ন প্যারোডি বানানো। হুম। এবারে এই প্যারোডি গুলো যখন বানিয়েছিলাম, প্রচুর লোক সেগুলোকে ভালোবাসা দিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল। আবার একটা অংশের লোকের গালাগালিও সমালোচনাও দিয়েছিল, করেছিল। হ্যাঁ। হ্যাঁ, সমালোচনাও করেছিল। এই জায়গাটাকে তোর মানে কিভাবে দেখিস? যে না আমাদের কি ওই গানগুলো করা উচিত হয়েছিল, বা আমরা আমাদের জ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, যে গণসঙ্গীতের জ্বর সেখান থেকে, নাকি এই প্যারোডি গুলো এখন আমাদের যে মূল কথা সেই কথাগুলো বলার জন্য একটা জনপ্রিয় মাধ্যম হিসাবে থেকে গেলে তো ভালোই। মানে সত্যি কথা বলতে গেলে আমি আমার জ্বর থেকে, যবে থেকে এই গণসংগীত গাইতে শুরু করেছি তবেই বেরিয়ে গেছি, কারণ আমার জ্বর চিরকালই ছিল হচ্ছে ক্লাসিক্যাল আর নজরুলগীতি। আমি কোনোদিন গণসংগীত কোথাও কোনোদিন গাইনি, কোনোদিন না। রবীন্দ্রসঙ্গীত, গণসংগীত আমি গাইনি। আমার ক্লাসিক্যাল ঘরানা কিরানা। তো কিরানা ঘরানার বেসিক্যালি প্র্যাকটিস, মানে যেভাবে আমরা প্র্যাকটিস করি, মানে আমাদের তো একটা ঘরানা কেন হয় ক্লাসিক্যালে, যে একটা টাইপ অফ প্র্যাকটিস, একটা টাইপ অফ ওয়ার্ক অফ ভয়েস, একটা টাইপ অফ ভয়েসের কাজ, গলার একটা কাজ, কণ্ঠের এক ধরনের কাজ স্পেসিফিক্যালি ওই ঘরানার কাজ জন্য হয়, এবং স্পেসিফিক্যালি কোনো গানের মুভমেন্ট ওই ঘরানার ইয়েতে চলে। এটা খুব মানে আইডেন্টিফাই করা যায়, এটা হয়। তো আমার যে ঘরানা তার সাথে নজরুল গীতির প্যাটার্নটা খুব ভালো যায়। তো আমার গান গাওয়ার প্র্যাকটিসের প্যাটার্ন কোনোভাবেই কোনো দিন আহ গণসংগীত বা রবীন্দ্রসঙ্গীতের সাথে যেত না। তো আমি প্রথম যখন ওই এসএফআই তে এসে এই সব গান গাইতে শুরু করি, গণসংগীত এই গানগুলো শুরু করি, গণসংগীত ধরনের বা ব্যান্ডের গান যেগুলো খুব মানে এই মাস অ্যাপ্রোচ রাখছে, এইরকম গান যখন গাইতে শুরু করছি, তখনই আমি আমার জ্বর ভেঙে বেরিয়ে এসেছিলাম, ওটাই। কিন্তু এই যে আহ, তুই যে প্রশ্নটা করছিস তার একটা উত্তর আছে আমার কাছে, ওটা হলো জিন্দা থাকলে নিন্দা হবে। মানে আমি কখনো গোটা পৃথিবীর কোনো প্রশংসা মানুষের হবে স্মরণ সভায়। না না, স্মরণ সভায় না, আমি সেটাও করতে চাই, করুক আমার কেউ, আমি চাই না। যদি কারোর আমার স্মরণ সভাতেও নিন্দা করার থেকে সে করুক, মানে আমি যদি এরকম কোনো, এবার আমি করেছি নিন্দনীয় কাজ, আমার কিছু করার নেই, আমি সবাইকে সন্তুষ্ট করে কাজ করে উঠতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি অ্যাকসেপ্ট করি। আর আমি এটা অ্যাকসেপ্ট করি যে আমি সবাইকে সন্তুষ্ট রেখে কোনো সব কাজ করে উঠতে পারবো না, আমি, এটা আমার পক্ষে সম্ভব না। এটা মানে এটা প্রত্যেকটা মানুষেরই আশা করি লিমিটেশন, প্রত্যেকটা মানুষের লিমিটেশন, এটা আমার লিমিটেশনটা আমি বুঝে অ্যাকসেপ্টও করি। সুতরাং হ্যাঁ, বটে, যার তার চয়েস নয় কারোর, তার ভালো লাগেনি, যার চয়েস এই এই ধরনের গান, আমি এটা বলার সময়ও বললাম তখন যে আমি কার কাছে কিভাবে পৌঁছাচ্ছি জিনিসটাকে নিয়ে, মানে যে বিষয়টা নিয়ে পৌঁছাচ্ছি তার অ্যাকসেপ্টেন্স কতটা প্রত্যেকটা মানুষের কাছে, ব্যাস। মানে কারোর কাছে কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ অ্যাকসেপ্ট করবে না, এই নিয়ে এত ভাবার কোনো দরকার নেই। একদম। আমরা প্রায় আড্ডা মারার শেষ পর্যায়ে একদম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে, তুই গান করছিস, বিভিন্ন কভার করছিস, নিজের ইউটিউব চ্যানেল করেছিস, তার সঙ্গে সঙ্গে শুনলাম যে গান শেখাচ্ছিস। হুম। এই পরিকল্পনাটা কেন হঠাৎ গান শেখানোর, বা আহ, আপাতত তোর পরিকল্পনা কি এই গান বাজনা নিয়ে? না, আমি যখন নিজে গান শিখতে শুরু করি তখন আমার জাস্ট 2.5 বছর বয়স ছিল। আহ, পরে যখন গান শেখাবো বলে ঠিক করি তখন আমি বেশিরভাগই শিখিয়েছি যাদের, তাদের একটু বাচ্চা বয়স, ছোট বয়স, এবং বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে যেহেতু, সেহেতু বুঝতে পারি যে বৈজ্ঞানিক ভাবেও এটা প্রমাণিত যে বাচ্চাদের কিছু সময় বা মানুষের ডেভেলপমেন্টের কিছু কিছু সময় যদি আমরা কিছু কিছু ইনপুট দিতে পারি, তাহলে সেইগুলো না খুব স্মুথলি মাথায় বা স্মুথলি তার তোর আহ, গানের স্কুলের নাম কি দিয়েছিস জানিস? নিষাদ, এবার তো স্মুথলি তাদের মধ্যে থেকে যায়। তো এটা আমি নিজের ক্ষেত্রেও বুঝতে পেরেছি যে আমাকে মানে ঘুমিয়ে হোক জেগে হোক, মানে যে কোনো সিচুয়েশনে হোক, আমাকে এরকম আমরা যারা গান গাই তারা মানে যাদের এই প্র্যাকটিসটা আছে, সুর বোঝার প্র্যাকটিসটা আছে, তাদেরকে, এবং অনেকেই আছে, সবাই প্রায় যে কোনো সিচুয়েশনে যে কোনো সুর ধরে বলে দিতে মানে ধরতে বললে আমরা ধরে নিতে পারবো। তো এইটার না একটা একদম ইনিশিয়াল প্র্যাকটিস থেকে শুরু হলে এটা খুব মানে সুন্দরভাবে এটা, মানে একটা জিপি সিরিজ এপি সিরিজে বাড়তে পারে, সুন্দরভাবে এটা এক্সকালেট হতে পারে। তো এটাই চেষ্টা করি যে, মানে এটাই চেষ্টা করার যে আমি এই জন্যই গানের স্কুলটা মেনলি করার, এবং এই জন্যই বাচ্চাদের মেনলি শেখাই। আহ যা কারণ হচ্ছে
যাতে এই ক্যাচ দেম ইয়াং বলে একটা ব্যাপার আছে, ছোট বয়সেই যদি আমি এই ইনপুট গুলো দিতে পারি তাহলে এই বৃদ্ধিটা খুব ভালো হবে, খুব একটা ইউনিফর্ম বৃদ্ধি হবে যদি প্র্যাকটিস করা যায়। আর নিজের গান বাজনা নিয়ে কি প্ল্যান? মানে ওই যে বললাম যে আমাকে যেন কেউ কখনো জিজ্ঞেস না করে আমি কি করি, মানে আমি এখন কি গান গাইছিস, মানে আপকামিং প্রজেক্ট কি? আপকামিং প্রজেক্ট এখন অনেকগুলো পুরোনো গান, এই যে যেগুলো একরকমের অ্যারেঞ্জমেন্ট করা, সে অ্যারেঞ্জমেন্টটাকে অন্যরকম ভাবে ভেবে পুরোনো বিভিন্ন অনেকের পুরোনো দিনের গান বা নতুন কিছু গান। সেগুলো কি নীলাব্জর সাথেই? হ্যাঁ, সবই নীলাব্জর সাথে। বা কোন একটা মেল ভয়েসের গান, সেটা ফিমেল ভয়েস হলে কেমন লাগবে শুনতে। হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমি গাইলে কেমন, মানে আমি ওই তবলা আর অ্যাকর্ডিয়ন বাদে যদি গিটারের ফরমেশনে করি কেমন লাগবে। তো এইরকমই কিছু এক্সপেরিমেন্টাল কাজের সাথে আছে যেগুলো কভার করা, সেগুলোতে ইউটিউবে দেওয়া, আর নিজস্ব তুই যেগুলো লিখে দিচ্ছিস সেগুলো নিয়ে বসা। তারপর অরিজিনাল আমাদের অনেকদিন অরিজিনাল হচ্ছে না, অনেকদিন হচ্ছে না, মানে লেখা জমে আছে, লেখা জমে সুরও আছে, জমে আছে, সুরও জমে আছে, কিন্তু করা হয়ে করা উঠছে না। হচ্ছে না। এটা একটা ব্যাপার। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা এই জায়গায় খুব ডিফিকাল্ট। মানে অ্যাকচুয়ালি প্রমোশনের ক্ষেত্রে এতটাই খরচ সাপেক্ষ হয়ে যায় ব্যাপার স্যাপার, মানে আমার হয়ে প্রমোট করার ক্ষেত্রে বা আমার নিজেকে প্রমোট করার ক্ষেত্রে বা নিজের কাজটাকে প্রমোট করার ক্ষেত্রে, রাদার নিজের কাজটাকে প্রমোট করার ক্ষেত্রে আহ সেইগুলো ইন্ডিপেন্ডেন্টলি খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট এটা করা। এবং সেই ডিফিকাল্টিজ এর মাঝখানে করতে হয় এগুলো। প্রচুর কাজ থাকে। মানে কদিন আগে একটা পুজোর জন্য একটা ক্লাবের থেকে বললো, সেখান থেকে মানে সেই সব সেই রকম কাজ থাকে, বিভিন্ন বিজিএম এর কাজ থাকে, কখনো কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো কাজ আছে, নীলাব্জ ফোন করে বললো রিয়া দি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করতে হবে। এর এইরকম মানে ইনিশিয়াল কাজেই, একেবারে ইনিশিয়ালি যেভাবে উঠতে হয় সেই রকম কাজই করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, রিয়ার ইউটিউব চ্যানেল আরো সাবস্ক্রাইবার বাড়ুক, ওর গান আরো লোকের কাছে পৌঁছে যাক, ওর স্কুল নিষাদ আরো অনেক ছোট ছোট যারা বাচ্চা ছেলে অথবা মেয়ে যারা ভালো করে গান শিখতে চায় তারা ওর কাছে গান শিখুক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। র্যাপিড ফায়ারের মতো কতগুলো প্রশ্ন যেটা আমি করে থাকি। এটা খুব আনইউজুয়াল, মানে ইউজুয়ালি এরকম ভাবে প্রশ্ন হয় না, কেন? ঠিক আছে না, মানে এই ওয়েতে প্রশ্ন আসার কথা ছিল না, কথা ছিল এইরকম ওয়েতে প্রশ্ন এইটা যায়। কোথায় ঠিক হয়েছে? এটা 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 মানে দর্শকরা জানে বলে বলছিস এরকম? না রে না, মানে ইউ আর ডুইং আ ডিফারেন্ট কাইন্ড অফ জব রাইট নাও। টাকি গার্লস না গুরুদাস কলেজ? ডেফিনেটলি টাকি। কেন? ভিত ওটা আমার, আচ্ছা। ওটা আমার ভিত। মানে আমার গুরুদাসের বন্ধুদের সাথে পাড়ায় যোগাযোগ হলে হয়, কিন্তু টাকির বন্ধুগুলো যারা আছে এখনো, মানে আমার সার্কেল বলতে ওইটাই। আমি খুব আচ্ছা ক্লোজড মানুষ, মানে আমার খুব বেশি ব্যাপ্তি হয় না ফ্রেন্ড সার্কেলের, আচ্ছা, ওইটাই। আশুতোষ কলেজ বলেছিলি আমার মনে আছে। হুম। হ্যাঁ। শতরূপ ঘোষ না সৃজন ভট্টাচার্য? আমি তোকে বরং একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা তারপর আমি দিচ্ছি। তুই আগে দে, তারপর আমি দিচ্ছি উত্তরটা। সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি না দীপশিতা ধর? আমার তো প্রশ্ন করার কাজ, তোর উত্তর দেওয়া কাজ, এইখানে এখানে তোর এই বসার কথা। আগে তো আমি কখনো বলিনি যে আমি শুধু উত্তরই দিয়ে যাবো, কোনো প্রশ্ন করতে পারবো আচ্ছা না। তাহলে এই প্রশ্নটা স্কিপ, এই প্রশ্নটা স্কিপ রইলো। কাকা না রোনাল্ডিনো? খুব তাড়াতাড়ি। এইটা খুব ডিফিকাল্ট। টেকনিক্যালি রোনাল্ডিনো। হ্যাঁ, টেকনিক্যালি রোনাল্ডিনোই হওয়া উচিত এই টেকনিক্যালি ক্ষেত্রে। রোনাল্ডিনো। টেকনিক্যালি রোনাল্ডিনো হওয়া উচিত। আর আমি অন্য প্রশ্ন তোকে করতেই পারতাম, ক্রিকেট না ফুটবল, এই প্রশ্ন করে লাভ নেই কোনো। লাভ নেই করে হ্যাঁ, মানে কোনো, আমাকেও যদি কেউ পাল্টাই প্রশ্ন করে, কোনো কেউ লাভ করে নেই। লাভ নেই, মানে এটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে। হ্যাঁ, একদম শেষে মানে তোকে একটা গান দিয়ে শেষ করতে বলবো, এবং আমি ডেফিনেটলি বাজাবো, গিটার বাজাবো। আম, তোর এসএফআই ছাড়ার সময় তুই একটা গান করেছিলি, দেবাঞ্জন লিখেছিল, মানে হুম 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 তোর আমার এবং অনেকের হুম। প্রত্যেকের খুব প্রিয় গান, নীলাব্জ সুর করা। হ্যাঁ, একটা অসাধারণ গান। ওই গানটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো। অদ্ভুত সুর করা হয়েছিল। এই গানটি হচ্ছে আমার সব থেকে তাড়াতাড়ি কম্পোজ হওয়া, নীলাব্জ খুব মানে কম সময়ে কম্পোজ করা গান। এরকম একটা হঠকারী কম্পোজিশন এরকম হয়ে যাবে আমি ভাবিনি, সত্যি ভাবিনি।
ভালোবাসার দিন রাতে, রক্ত চিনতে শেখা রোজ শাহাদাতে, মাটির গন্ধ মেখে আকাশের দিকে, ঘামে ভেজা জনতার ইতিহাস লিখে, কাঁধে নিয়ে দ্রোহগাল সাদা পতাকাকে। তুমিও কি ছিলে বলো মিছিলের বাঁকে, তুমিও তো ছিলে বলো মিছিলের বাঁকে, তুমিও কি ছিলে বলো মিছিলের বাঁকে, তুমিও তো ছিলে বলো মিছিলের বাঁকে, তুমিও কি ছিলে বলো মিছিলের বাঁকে। বারবার ফিরে আসা সময়ের ডাকে, প্রজন্ম বেঁচে আছে মিছিলের বাঁকে, ভালোবাসা রাখা আছে মিছিলের বাঁকে, ভালোবাসা থেকে যাবে মিছিলের বাঁকে।